আসসালামু আলাইকুম। আমি হাফিজা সুলতানা কেয়া, সহকারী অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমার এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমার স্বাগত জানাচ্ছি। দীর্ঘদিন পর বিশেষ করে দুর্গাপূজা, তারপরে কালী পূজা, ঈদ মিলাদুন্নবী, এই ছুটিগুলো শেষে তোমাদের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা বিভিন্ন কারণে দীর্ঘ একটা সময় পরে তোমাদের সাথে আমি আবার অনলাইন ক্লাসে হাজির হয়েছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সবাই একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা ভালোভাবে অনলাইনের মাধ্যমে প্রথমবারের মতো অনলাইনে বার্ষিক পরীক্ষা দিয়ে তোমরা দ্বাদশ শ্রেণীতে সবাই উত্তীর্ণ হয়েছো। আমার যে বিষয় মনোবিজ্ঞান বিষয়ে আমরা তোমাদের একটা পরীক্ষা হয়েছে। আশা করছি তোমরা সবাই এই সাবজেক্টটিতেও ভালো করেছো। আমরা এই বন্ধের আগে বা পরীক্ষার আগে তোমাদেরকে আমি পড়াচ্ছিলাম আমাদের তৃতীয় অধ্যায় সেটা ছিল কি মনোভাব। আমরা সেই ক্লাসে মনোভাব কি, মনোভাবের সংজ্ঞা, মনোভাবের বৈশিষ্ট্যসমূহ, তারপরে মনোভাব ও মতামতের পার্থক্য বা মনোভাব কি, মতামত কি, মনোভাব কিভাবে গঠিত হয়, এই জিনিসগুলো শিখেছিলাম। এই অধ্যায়ে কিছু অংশ তোমাদের কি ছিল, বাকি ছিল, আমি ক্লাসটা শেষ করতে পারিনি, তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেল। ওই ক্লাসের ধারাবাহিকতায় আমরা এই আজকে তৃতীয় অধ্যায়ে মনোভাব অধ্যায়ের শেষের অংশটুকু যেটা বাকি ছিল সেটা ছিল পূর্ব সংস্কার ও বদ্ধমূল ধারণা। আমরা আজকে পূর্ব সংস্কার ও বদ্ধমূল ধারণা সম্পর্কে জানব। আমরা একটু প্রথমে দেখি পূর্ব সংস্কার এই জিনিসটা কি। এটা মনোভাব অধ্যায়ের ভিতরে দিয়েছে, তো তোমাদের একটু বুঝতে হবে পূর্ব সংস্কারটা কেন মনোভাব অধ্যায়ে আসলো। আচ্ছা, আমরা আগে একটু দেখি পূর্ব সংস্কার এই শব্দটির এটা ইংরেজি শব্দ হচ্ছে প্রিজুডাইস। শব্দটি উদ্ভূত হয়েছে ল্যাটিন শব্দ প্রিজুডিসিয়াম থেকে, যার অর্থ হলো পূর্ববর্তী ঘটনার ভিত্তিতে গঠিত কোনো আইনগত সিদ্ধান্ত। কিন্তু বর্তমানে জাতিগত, ধর্মগত বা সংখ্যাগতভাবে ভিন্ন কোনো সম্প্রদায়ের প্রতি সংখ্যাগরিষ্ঠের বিদ্বেষমূলক মনোভাবকে পূর্ব সংস্কার বলে। এটি হলো পূর্ব সংস্কার, হচ্ছে একটা নেতিবাচক মনোভাব কাদের প্রতি, কোনো ভিন্ন কোনো সম্প্রদায় অথবা সংখ্যালঘিষ্ঠ কোনো সম্প্রদায়ের প্রতি সংখ্যাগরিষ্ঠের বিদ্বেষমূলক মনোভাব বা একটা প্রতিকূল মনোভাবকে পূর্ব সংস্কার বলে। আমরা মনোভাবের যে সংজ্ঞা পড়েছিলাম তখন কি বলেছিলাম, মনোভাব হলো কোনো ব্যক্তি বা বস্তু বা অবস্থার প্রতি অনুকূল বা প্রতিকূল প্রতিক্রিয়া করার প্রবণতা। মানে কোনো একটা বিষয়, কোনো ব্যক্তি বা কোনো বস্তুর প্রতি কারো অনুকূল বা প্রতিকূল যে প্রতিক্রিয়া করার প্রবণতা, এটি হচ্ছে মনোভাব। অথবা যে আমরা আরো সংজ্ঞা দেখি, মনোভাব হলো কোনো বিষয় বা বস্তু বা ধারণাসমূহের প্রতি ব্যক্তির ধনাত্মক বা ঋণাত্মক মূল্যায়ন, তাই না? তখন কি ছিল, মনোভাবটা হতে পারে পজিটিভ অথবা নেগেটিভ, তাই না? আমরা জানি যে মনোভাবের সবসময় দুটা দিক থাকে, সেটা ভালো বা মন্দ, পক্ষে বা বিপক্ষে, অনুকূল বা প্রতিকূল, দুইটাই থাকবে। সেটি হচ্ছে কি হচ্ছে, সেটা হচ্ছে মনোভাব। আর পূর্ব সংস্কার হচ্ছে কি, হচ্ছে সবসময় প্রতিকূল একটা মনোভাব, কোন বিদ্বেষমূলক মনোভাব, একটা প্রতিকূল মনোভাব, এবং সবসময় দেখা যায় এটা সংখ্যাগরিষ্ঠের হচ্ছে কোন সংখ্যালঘিষ্ঠের প্রতি বা কোন ভিন্ন কোন সম্প্রদায়ের প্রতি তাদের প্রতি একটা বিদ্বেষমূলক মনোভাব হচ্ছে পূর্ব সংস্কার। পূর্ব সংস্কার বা প্রিজুডাইস শব্দটির আরেকটি শব্দ হচ্ছে প্রিজাজমেন্ট বা পূর্ব সিদ্ধান্ত। কোনো বিষয় তথ্যের ভিত্তিতে যাচাই না করে সেই বিষয়ে
পূর্বেই সিদ্ধান্ত গ্রহণ করাকে পূর্ব সংস্কার বলে। আরেকটা হচ্ছে আমরা কিন্তু মনোভাব কি বলি, সবসময় আমরা একটা জিনিস দেখি, শুনি, তারপরে সেই বিষয়ে একটা মতামত দিই। সেটা পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে, আমার একটা প্রতিক্রিয়া থাকতেই পারে, কিন্তু সেটা সবসময় পজিটিভ হবে এমন বিষয় না, কখনো নেগেটিভ হবে না তেমন বিষয় না। কোনো একটা বিষয় সম্পর্কে আমার সেই একটা যে আমি যে একটা আমার যে রিয়াকশন সেটা পজিটিভও থাকতে পারে, নেগেটিভও থাকতে পারে, তখন সেটা হয়ে যাচ্ছে মনোভাব। কিন্তু পূর্ব সংস্কারে আমরা সবসময় দেখি সেই মনোভাবটা কি হয়, সবসময় নেগেটিভই হয় এবং কোনো তথ্যের ভিত্তিতে যাচাই না করে সে বিষয়ে আগে থেকেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেটা হচ্ছে পূর্ব সংস্কার। আচ্ছা, আমরা এই পারপাসে বা এই পূর্ব সংস্কারের কতগুলো যদি সংজ্ঞা দেখি তাহলে আরেকটু দেখার চেষ্টা করি। দেখো, নিগম্ব 1990 সালে ওনার মতে বা উনি যে সংজ্ঞাটা দিয়েছেন, পূর্ব সংস্কার হচ্ছে এক প্রকার প্রতিকূল মনোভাব যা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি ব্যক্তিকে তার প্রত্যক্ষণ, আচরণ, চিন্তা এবং অনুভূতির ক্ষেত্রে অনুকূল করার পরিবর্তে প্রতিকূল প্রবণ করে তোলে। দেখছো, পূর্ব সংস্কার হচ্ছে এক প্রকার প্রতিকূল মনোভাব। আমরা এই রডিজার এবং তার সঙ্গীদের উনি 1984 সালে যে সংজ্ঞাটা দিয়েছেন সেটাও আমরা দেখি। সত্যিকার ভাবে বলতে গেলে পূর্ব সংস্কার অর্থ হলো পূর্ব বিচারকরণ, যা অল্প বা কোনো তথ্য ব্যতীত গৃহীত মতামত। আমরা দেখছিলাম মতামত এবং মনোভাব কাছাকাছি একটা বিষয়, তো উনি বলেছেন মতামত এবং কি হচ্ছে পূর্ব বিচারকরণ মানে প্রি জাজমেন্ট, এবং সেটা হচ্ছে অল্প বা কোনো তথ্য ব্যতীতই একটা মতামত। তার বেশি কি হচ্ছে, আমরা আগে যে বললাম কোনো তথ্যের ভিত্তিতে যাচাই না করেই একটা সিদ্ধান্ত। আচ্ছা, আমরা ক্র্যাশ এবং ক্র্যাশফিল্ড 1962 সালে উনি বলেছেন পূর্ব সংস্কার হলো এমন এক মনোভাব এবং বিশ্বাস যা মনোভাব এবং বিশ্বাসমূলক বস্তুসমূহকে সুবিধাজনক ও অসুবিধাজনক স্থানে স্থাপন করে। আমরা আরো লেটেস্ট একটা সংজ্ঞা একটু দেখি, যেটা হচ্ছে 1993 সালে মর্গান এবং তার সঙ্গীরা একসাথে বলেছেন পূর্ব সংস্কার হলো এমন এক শক্তিশালী প্রতিকূল মনোভাব যা সাধারণত প্রতিকূল থাকে এবং বাস্তবতাকে মেনে চলে না। এটা হচ্ছে পূর্ব সংস্কার একটা শক্তিশালী প্রতিকূল মনোভাব। আমরা সবসময় দেখছি দ্যাট মিনস পূর্ব সংস্কার মানে একটা নেগেটিভ অ্যাটিটিউড, যা সাধারণত কি হয় সবসময় প্রতিকূল থাকে এবং এরা বাস্তবতাকে মেনে চলে না। সুতরাং আমরা এই সব সংজ্ঞাগুলোর আলোকে সবশেষে যদি বলি তাহলে পূর্ব সংস্কার হলো কোনো বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন দলের সদস্যদের প্রতি অসম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিবর্গের পক্ষপাতিত্বপূর্ণ মনোভাব যা তাদের চিন্তন, প্রত্যক্ষণ, অনুভূতি ও কাজে প্রতিফলিত হয়। যেমন যদি উদাহরণ দিই পূর্ব সংস্কারে তাহলে কি বলতে পারি, যেমন দেখো নিগ্রো ও শ্বেতাঙ্গদের মধ্যে বর্ণ সম্বন্ধীয় আমরা জানি নিগ্রো ও শ্বেতাঙ্গরা নিগ্রোরা যে এবং শ্বেতাঙ্গদের একটা ওদের যে বর্ণ দ্যাট মিনস ওদের গায়ের রং এবং ওদের যে শ্বেতাঙ্গ বা তারা সাদা এবং কালো, এদের একটা বর্ণ সম্বন্ধীয় একটা আচরণ আছে, মনোভাব আছে এবং সবসময় সেটা নেগেটিভ। শ্বেতাঙ্গরা কোনোভাবেই নিগ্রোদেরকে মেনে নিতে পারে না। এবং আমাদের দেশেও দেখবা ঝাড়ুদার, মেথর, তাদের প্রতি একটা বৈষম্যমূলক আচরণ কিন্তু আমরা করি। এগুলো হচ্ছে পূর্ব সংস্কারের উদাহরণ। আমরা দেখবা ঝাড়ুদারকে মনে করি তারা নিচু জাতের, মেথর যারা তাদেরকে একটা আলাদা এলাকায় আমরা থাকতে দেই, তাদের প্রতি একটা আমাদের ছোটবেলা থেকেই তাদের প্রতি একটা নেতিবাচক মনোভাব গড়ে ওঠে। এরা তাদের সাথে আমরা একসাথে পড়াশোনা করতে পারবো না, এদের সাথে আমরা একসাথে চলতে পারবো না, এরা ভিন্ন কোনো প্রজাতির মানুষ। এই যে তাদের সম্পর্কে আমরা আগেই কোনো চিন্তা না করে তাদের সম্পর্কে আমাদের একটা বিদ্বেষমূলক বা একটা নেতিবাচক মনোভাব, এগুলো হচ্ছে পূর্ব সংস্কার এবং এগুলি পূর্ব সংস্কারের উদাহরণ। আচ্ছা, আমরা এখন একটু দেখি এই যে পূর্ব সংস্কারের কথা বললাম, এই পূর্ব সংস্কারের কতগুলো বৈশিষ্ট্য আছে এগুলো কি কি একটু দেখি। অধিকাংশ পূর্ব সংস্কার কি হয় শৈশবের গৃহ পরিবেশে অর্জিত হয়। ব্যক্তি সম্পর্কে শিশুর পক্ষে
অভিজ্ঞতা লাভের কোনো সুযোগ থাকে না। এ কারণে শিশু তার পিতামাতা বা পূর্ণবয়স্ক ব্যক্তিদের নিকট থেকে পূর্ব সংস্কার শিখে থাকে। আমরা জানি অধিকাংশ শিশু কিন্তু তার প্রথম যা কিছু শিখে সেটা তার কি হয়, সেটা নিজের বাড়িতে শিখে। তাহলে পূর্ব সংস্কার সবসময় শিখলে কি হয়, নিজের গৃহ থেকেই প্রথম শিখবে। কারণ কোনো একটা ব্যক্তি সম্পর্কে বা কোনো একটি সম্প্রদায় সম্পর্কে বা কোনো একটা বিষয় সম্পর্কে শিশুর অভিজ্ঞতা লাভের কোনো সুযোগ কিন্তু থাকে না পরিবার ছাড়া। এই কারণে কি হয়, শিশু তার পিতামাতা এবং পরিবারে যারা পূর্ণবয়স্ক ব্যক্তি থাকে তাদের নিকট থেকে কিন্তু পূর্ব সংস্কার শিখে আসে। সে কিন্তু অন্য কোথাও থেকে শিখে না, সে তার বাড়ি থেকেই শিখে আসে। এটা পূর্ব সংস্কার একটা বৈশিষ্ট্য। দেখা যাচ্ছে পূর্ব সংস্কার সবসময় তার ফ্যামিলি থেকেই বা তার পরিবার থেকেই শিশু অর্জন করে। পূর্ব সংস্কারের সাথে আবেগীয় উপাদান যুক্ত থাকে। এক্ষেত্রে কোনো অন্য গোষ্ঠী বা দল সম্পর্কে এ ধরনের অপছন্দ থাকে। যেমন আমাদের দেশে সুইপারদের জন্য কি থাকে, পৃথক আবাসস্থল। আমেরিকায় নিগ্রোদের বসবাসের পৃথক এলাকা থাকে এবং শ্বেতাঙ্গদের স্কুলে তাদের পড়তে দেওয়া হয় না। তো পূর্ব সংস্কারের সাথে কি আবেগীয় উপাদান তৈরি হয়ে আছে, যে একটা ইমোশন জড়িত থাকে এবং সবসময় ওদেরকে আমরা ওই ইমোশনের কারণেও কিন্তু ভিন্নভাবে দেখি। আমাদের দেশে সুইপারদের জন্য কি হয়, দেখবো আমরা যারা আমাদের ঝাড়ু দেয় বা নিম্ন জাতি চিন্তা করি, ওরা সবসময় ওদের আলাদা একটা আবাসস্থল থাকে এবং তারা সেখানেই থাকে এবং এক্ষেত্রে ওদেরও একটা ওরাও এভাবে চিন্তা করে যে এদিকে আসবে না। তো এগুলো পূর্ব সংস্কারের বৈশিষ্ট্য। যেসব ব্যক্তি ৩ নম্বর বৈশিষ্ট্য যদি দেখি আমরা, যেসব ব্যক্তি পূর্ব সংস্কারচ্ছন্ন তারা একে পূর্ব সংস্কার মনে করে না। সচেতন ব্যক্তিরা যদি এ সম্পর্কে বোঝাতে চেষ্টা করে তাতেও কোনো কাজ হয় না বা ফলপ্রসূ হয় না, মানে ওরা ওদের ওই ধারণা থেকে ফিরে আসতে পারে না। তাহলে কি হচ্ছে, পূর্ব সংস্কারকে যারা এটা মনে করে তাদেরকে এটা যে পূর্ব সংস্কার তারা সেটা মনে করে না। আবার তারা কেউ যদি তাদেরকে বোঝাতে চেষ্টা করে তখনও কোনো মানে এই বোঝানোটা ফলপ্রসূ হয় না। এগুলো হচ্ছে আমরা পূর্ব সংস্কারের বৈশিষ্ট্য হিসাবে দেখতে পারি। আমাদের টপিক কি ছিল, পূর্ব সংস্কার এবং বদ্ধমূল ধারণা। বদ্ধমূল ধারণাটা কি, এবার আমরা একটু দেখি। পূর্ব সংস্কার এবং এই বদ্ধমূল ধারণা কাছাকাছি একটি বিষয়, এজন্য এটা একসাথে দিয়েছে। পূর্ব সংস্কার যেমন আমরা দেখলাম নেতিবাচক মনোভাব, আর বদ্ধমূল ধারণা একটু দেখি। বদ্ধমূল ধারণা হচ্ছে কি, এই পূর্ব সংস্কারকে কেন্দ্র করেই কিন্তু বদ্ধমূল ধারণার সৃষ্টি হয়। কেবল শ্রেণীভুক্তিকরণের ভিত্তিতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উপর গুণাবলী আরোপ করাকে বদ্ধমূল ধারণা বলে। কিরকম, এসব যেমন আমাদের বলি কি, ইহুদিরা খুব কৃপণ। কি হয়, আমাদের দেশে জোলা মানে যারা যে তাঁতের কাজ করে, শাড়ি বুনে, তাঁতিরা, ওদিকে জোলা বলে, যে তাঁতের কাজ করে, ওরা বোকা। আবার বলে বাঙালিরা বুদ্ধিমান, ব্যবসায়ীরা অসৎ। এসব হচ্ছে বদ্ধমূল ধারণার উদাহরণ, এটাকে বলা হয় স্টিরিওটাইপ। তাহলে এটাও কিন্তু কিছুটা পূর্ব সংস্কার কেন্দ্র করে গড়ে ওঠে এবং এটাও কিন্তু একটা নেগেটিভ অ্যাটিটিউড বা নেগেটিভ বা নেতিবাচক মনোভাব। দেখি বদ্ধমূল ধারণা সম্পর্কে যেসব সংজ্ঞাগুলো একটু আছে আমরা এগুলো একটু দেখার চেষ্টা করি। সিয়ার্স এবং তার সঙ্গীদের 1988 উনি বলেছেন, বদ্ধমূল ধারণা হলো একটি নির্দিষ্ট সম্প্রদায় বা সামাজিক শ্রেণীর সদস্যদের সম্পর্কে এমন এক ধারণা যা ওই গোষ্ঠীর নেতিবাচক বিষয়। ঠিক আছে, তেমনি করে ক্রাইডার এবং তার সঙ্গীরা বলেছেন, বদ্ধমূল ধারণা হলো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বৈশিষ্ট্য সম্পর্কিত এমন এক প্রস্তুতিমূলক ধারণা যা ওই সম্প্রদায়ের সকল সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। সুতরাং বলা যায়, প্রকৃত তথ্যের সাথে সঙ্গতিপূর্ণ নয় অথচ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উপর এমন নেতিবাচক ধারণা পোষণ বা আরোপ করাই হলো
বদ্ধমূল ধারণা। বদ্ধমূল ধারণার কতগুলো বৈশিষ্ট্য একটু দেখি। বদ্ধমূল ধারণারও 3টি বৈশিষ্ট্য রয়েছে, যেমন ব্যক্তিকে শ্রেণীভুক্তকরণ। ব্যক্তির অনেক গুণাবলী থাকা সত্ত্বেও তাকে শনাক্ত করার জন্য সমাজ তার বিশেষ কতগুলো গুণাবলীকে নির্বাচন করে এবং অন্য গুণাবলীকে অবজ্ঞা করে। দেখি ব্যক্তিকে একটা শ্রেণীতে ফেলে দিল। দেখা যাচ্ছে জোলারা কি বলছে, আমরা উদাহরণ দিলাম, ব্যক্তিকে শ্রেণীভুক্তকরণ করলাম, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। আসলে বদ্ধমূল ধারণা আমরা যে উদাহরণ দিলাম যে ইহুদিরা কৃপণ বা জোলারা বোকা। এখন জোলা সম্প্রদায়ের একটা মানুষের অনেক গুণাবলী থাকতে পারে, একজন হয়তো বোকা হতেই পারে। ওই গুণাবলীর উপরে ডিপেন্ড করে সমস্ত জোলা শ্রেণীকে বা যারা জোলা যারা এই কাজগুলো করে তাদেরকে বোকা বলতে পারি না। তাহলে আমরা এই একটা, তার অনেক গুণ আছে, তাকে শনাক্ত করার জন্য তার ওই একটা শ্রেণীতে বিভক্তকরণ করে ফেলি। এটা একটা বৈশিষ্ট্য, ব্যক্তিকে আমরা ওই শ্রেণীভুক্ত করে ফেলছি। আচ্ছা, আমরা যদি দেখি বদ্ধমূল ধারণার আরো বৈশিষ্ট্য কি, বিশেষ গুণাবলী আরোপের ব্যাপারে মতৈক্য সৃষ্টি। শ্রেণীভুক্তকরণের পর প্রত্যক্ষকারীদের মধ্যে একটি মতৈক্য গড়ে ওঠে। যেমন আমেরিকানরা উন্নত বাস্তববাদী, বৃদ্ধরা প্রাচীনপন্থী ও রক্ষণশীল ইত্যাদি সংরক্ষণের অধিকারী বলে ধারণা করা হয়। ঠিক আছে। এবং সরি প্রকৃত ও আরোপিত গুণাবলীর মধ্যে পার্থক্য। প্রায় সবসময় বদ্ধমূল ধারণা ভ্রান্ত হয়ে থাকে। কোনো জোলা বা তাঁতি বোকামি করেছে বলেই সকলকে বোকা ভাবা ভুল, তাই না? আমরা একজন বোকামি করেছে বলে সকলকে বোকা বোকা ভাবতে পারি না। তাই কি প্রকৃত ও আরোপিত একটা প্রকৃত গুণাবলী এবং আরোপিত গুণাবলীর মধ্যে পার্থক্য আছে। আর যেহেতু পার্থক্য করছে বলেই সবসময় বদ্ধমূল ধারণা ভ্রান্ত হয়ে থাকে। তাহলে আমরা একজনকে দিয়ে বলতে পারি না, যেমন আমরা বলি উত্তরবঙ্গের ছেলেরা নিরীহ। আসলে কি উত্তরবঙ্গের সব ছেলেরা নিরীহ? তা তো আমরা বলতে পারি না। তা আমরা এই যে বলছি, এটাই হচ্ছে বদ্ধমূল ধারণা, মানে কোনো একটা শ্রেণীতে ওরা ফেলে দিচ্ছি। তাহলে বদ্ধমূল ধারণা হচ্ছে কিছুটা পূর্ব সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠে এবং কেবল শ্রেণীভুক্তিকরণের ভিত্তিতেই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উপর গুণাবলী আরোপ করি। এটি হচ্ছে বদ্ধমূল ধারণা। কোন একটা শ্রেণীভুক্তিকরণের ভিত্তিতে শ্রেণীভুক্ত করে তারপরে ওই ব্যক্তি বা গোষ্ঠীর উপর একটা গুণাবলী আরোপ করা হচ্ছে বদ্ধমূল ধারণা। এখন আমরা একটু দেখি কিভাবে পূর্ব সংস্কার অর্জিত হয়। আমরা যে পড়লাম পূর্ব সংস্কার কিন্তু অর্জন করা হয়, এটা কোনো জন্মগত প্রবণতা নয়। তাহলে আমরা কিভাবে এটা অর্জন করি? এই যে একটা মানসিকভাবে আমরা সবসময় একটা শ্রেণীকে একটা শ্রেণীকে সবসময় নেগেটিভলি আমরা তাদের প্রতি একটা নেতিবাচক মনোভাব আমাদের মধ্যে গড়ে ওঠে। এটা কেন হয়? আচ্ছা, পূর্ব সংস্কার কোনো জন্মগত প্রবণতা নয়, সেটাই। কখনোই এটা একটা মানুষ নিয়ে জন্মায় না। এটা ব্যক্তি জন্মের পর তার পারিপার্শ্বিক অবস্থা থেকে পূর্ব সংস্কার গ্রহণ করে এবং জন্মের পর থেকে সে কিন্তু পরিবার থেকেই প্রথম পূর্ব সংস্কার গ্রহণ করে। পরিবারের বড়দেরকে দেখে, বাবা মাকে দেখে এবং সেইটা সে নিজের আয়ত্ত করে ফেলে। আর যে সকল ব্যক্তির মনে পূর্ব সংস্কার জন্ম নেয় তার নিয়ে আলোচনা করা হলো। এই যে ব্যক্তির মনে পূর্ব সংস্কার জন্ম নেয়, কিভাবে নিচ্ছে সেটা একটু দেখি। ভিন্ন দলের অনুভূতি। নিজ দল ও বিভিন্ন দলের অনুভূতি হতে মানুষের মধ্যে পূর্ব সংস্কার জন্ম নিতে পারে। আমেরিকার শ্বেতাঙ্গ ও নিগ্রোদের প্রভুত্ব সম্পর্ক থাকায় শ্বেতাঙ্গদের মধ্যে নিগ্রোদের প্রতি একটি সংস্কার গড়ে ওঠে। নিগ্রোদের ভীতু হিসেবে কল্পনা করতেই তারা অভ্যস্ত। আবার নিজ দল ও ভিন্ন দলের সদস্যদের মধ্যে বিরাজমান সম্পর্কের উপর ভিত্তি করে পূর্ব সংস্কার গড়ে ওঠে। আসলে পূর্ব সংস্কার বললাম তো, যখন পরিবারে দেখে যে বা পরিবারের বড়রাও একটা একটা শ্বেতাঙ্গ শিশু যখন দেখে তার বাবা মা
নিগ্রোকে বাড়ির কাজের মানুষ হিসেবেই ট্রিট করতে পছন্দ করতেছে, তখন তার মধ্যে ওইটাই গড়ে ওঠে। কিন্তু তাই কি হয়, এখন যে দেখো নিগ্রোরা কত উন্নত হয়ে গেছে, তারা আমেরিকায় প্রেসিডেন্টও নির্বাচিত হচ্ছে, কিন্তু তারপরও শ্বেতাঙ্গদের মনের মধ্যে ওই পূর্ব সংস্কৃতি কিন্তু রয়েই গেছে, যার জন্য এখনো আমেরিকায় শ্বেতাঙ্গ এবং নিগ্রোদের মধ্যে এই বর্ণবাদী এই কারণেই মাঝে মাঝে দেখো ওদের মধ্যে গন্ডগোল শুরু হয়, কারণ ওদের একদম একদম রুটে চলে গেছে এই জিনিসটা, যে নিগ্রোরা হচ্ছে সবসময় আমাদের ভিত্ত, ওরা কেন সামনে চলে যাবে। তো এটা আসলে একদিনে হয় নাই, এটা বছর বছর যুগের পর যুগ দিয়ে আসলে এটা গড়ে উঠছে। আমরা দেখি এই পূর্ব সংস্কার গড়ে ওঠার আরেকটা আরেকটা যে কারণ, আদর্শ মানের প্রতি অনুরূপতা। আমরা পয়েন্ট দিয়েছি এভাবে, আদর্শ মান এর প্রতি অনুরূপতা, সামাজিক রীতিনীতি, মূল্যবোধ ইত্যাদি যেমন আদর্শমান থাকে, তেমনি পূর্ব সংস্কারেরও আদর্শমান আছে। একটি পরিবার বা একটি দলে পূর্ব সংস্কারের জন্য একটি আদর্শমান তৈরি হয়। দলের সদস্যদের মধ্যে ওই আদর্শমান মেনে চলার একটি প্রবণতা থাকে। একটি দলের সদস্য যখন সেই দলের স্থাপিত আদর্শমান অনুযায়ী কোনো গোষ্ঠীর প্রতি সংস্কার পোষণ করে, তখন সে তার দলের অন্যান্য সদস্যদের কাছ থেকে অনুমোদন ও উৎসাহ লাভ করে। আচ্ছা, আসলে কি হয়, আমাদের যে সামাজিক রীতিনীতি, মূল্যবোধ, প্রত্যেকটাই আমাদের একটা কি হয়, আমাদের একটা আইডল থাকে, আদর্শ থাকে, তেমনি পূর্ব সংস্কারের একটা আদর্শ মান আছে, একটা স্ট্যান্ডার্ড একটা মান আছে। একটা দলে বা একটা পরিবারে একটা পূর্ব সংস্কারের জন্য একটা পরিবারও কিন্তু একটা বা একটা দলেও একটা পূর্ব সংস্কারের জন্য একটি আদর্শ মান বা স্ট্যান্ডার্ড একটা মান তৈরি হয়। তো যখন দলের একজন সদস্য এই আদর্শ মান মেনে চলে, তখন দলের অন্যান্য সদস্যরাও দলের সেই আদর্শ মান মেনে চলার মধ্যে প্রবণতা তৈরি হয়। এইভাবেও কিন্তু মানুষের মধ্যে বা ওই ব্যক্তির মধ্যেও কি হয়, পূর্ব সংস্কার জন্ম নেয়। তুমি দেখবা তোমার বাড়ির ফ্যামিলিতে তোমার বাবা যদি খুব একটা কোনো কারণ ছাড়াই আর্জেন্টিনা ফুটবল দলের খেলায় খুব ভক্ত থাকে, এবার ওই বাচ্চাটা যখন সে তার বাবাকে দেখছে, তখন বাবার মধ্যে ওর মধ্যেও আর্জেন্টিনা ভালো খেলুক বা খারাপ খেলুক, যেহেতু বাবা পছন্দ করছে, ও ওইটার মধ্যেই চলে যায়। মনে করে ওর বাবা যদি ওর আদর্শ হয়, তাহলে শিশুর মধ্যেও ওই আদর্শটা মেনে চলার একটা প্রবণতা থাকে। এইভাবেই কি হয়, পূর্ব সংস্কার গড়ে ওঠে। যদিও এর পূর্ব সংস্কার না, এটা একটা ভালো দিক, আমি এটা পজিটিভ দিকের কথা বলেছি, খেলার কথা, আর্জেন্টিনা দলের কথা, আমরা এটাকে ওটা পজিটিভ একটা মনোভাব সেইভাবে হয়েছে। ঠিক এরকম নেগেটিভ কিছু মনোভাবও তো কিন্তু ফ্যামিলি থেকে শিশুরা শিখে থাকে, তাই না? আমি এটা একটা ইতিবাচক একটা উদাহরণ দিয়ে ফেলেছি। আদর্শ পূর্ব সংস্কারের ক্ষেত্রে ইতিবাচক মনোভাব কখনোই হবে না, সবসময় নেতিবাচক মনোভাবের উপর ডিপেন্ড করেই গড়ে উঠবে পূর্ব সংস্কার। তো উদাহরণটা ঠিক পারফেক্ট হলো না, কিন্তু আমরা যদি নেগেটিভ একটা মনোভাব সম্পন্ন পরিবারের একটা বাবা যদি একটা কাজ করে, দেখবা ওই সন্তানের মধ্যেও ওই কাজটা করা, ওই নেতিবাচক মনোভাবটা, ওই কাজ, ওই ওইরকম একটা ধারণা পোষণ করা তার মধ্যেও গড়ে ওঠে। আচ্ছা, এবার আমরা দেখি পারিপার্শ্বিক অবস্থা থেকেও কিভাবে পূর্ব সংস্কার গড়ে ওঠে। পারিপার্শ্বিক অবস্থা পূর্ব সংস্কার গঠনে সহায়তা করে। অবশ্যই পূর্ব সংস্কারের জন্য পারিপার্শ্বিক অবস্থা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। আমেরিকার দক্ষিণাঞ্চলে এখনো এমন কতগুলো পার্ক, রেস্তোরাঁ, স্কুল আছে যা শুধু শ্বেতাঙ্গদের জন্যই সংরক্ষিত থাকে। তো এইসব জায়গায় নিগ্রোদের প্রবেশ নিষেধ। এ ধরনের পারিপার্শ্বিক অবস্থা থেকে সেখানকার শ্বেতাঙ্গ ছেলেমেয়েদের মনে ছোটবেলা থেকে নিগ্রোদের প্রতি পূর্ব সংস্কার জন্মে। ঠিক আছে, পারিপার্শ্বিক অবস্থা কত বড় একটা বিষয়। পরিবার যেমন একটা বড় একটা পরিবার যেমন খুব বড় একটা অধ্যায় বা বড় একটা ক্ষেত্র পূর্ব সংস্কার পূর্ব সংস্কার গড়ে ওঠার জন্য, তেমনি পারিপার্শ্বিক অবস্থাও পূর্ব সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক প্রতিযোগিতা, যেখানে অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিযোগিতা খুব প্রকট এবং পদমর্যাদা লাভ খুব কঠিন ব্যাপার, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি ঈর্ষা আগ্রাসন পরিচালিত হয়। এর কারণ
অর্থনৈতিক উন্নতি ও পদমর্যাদা লাভের ব্যাপারে তাদের কঠিন বা কঠোর প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। যেমন চাকরি, আয়, শিক্ষার ক্ষেত্রে এই লোকগুলো স্থান সমাজের নিম্ন স্তরে। এ কারণে তারা মনে করে অপৃথকীকরণ মানে নিগ্রোদের উত্থান, আর নিগ্রোদের উত্থান মানে নিজেদের সুযোগ সুবিধা লাভের সম্ভাবনা আরো কমে যাওয়া। এই কারণে তারা নিগ্র বিরুদ্ধ মনোভাব পোষণ করে, যা পরবর্তীতে পূর্ব সংস্কার জন্ম নেয়। ব্যক্তিত্ব আবার কতগুলো বিশেষ ধরনের পূর্ব সংস্কারের জন্য ব্যক্তিত্ব দায়ী বা ক্ষেত্র বিশেষে কোনো কোনো মানুষের ব্যক্তিত্ব পূর্ব সংস্কারের জন্য দায়ী হতে পারে। তাহলে কি দেখলাম? পূর্ব সংস্কার অর্জন বা পূর্ব সংস্কার গড়ে ওঠার জন্য কতগুলো ক্ষেত্র লাগে বা কি কি গড়ে ওঠার জন্য কি কি অবস্থা আমাদের দায়ী হয় বা কি কি কাজ পূর্ব সংস্কার গড়ে ওঠার কি কি জিনিস কাজ করে আমরা দেখলাম। এখন আমরা দেখব এই যে পূর্ব সংস্কার, এটা খালি কি গড়ে উঠবে, একে হ্রাস করার কোনো উপায় নেই? কি আমাদের পূর্ব সংস্কার হ্রাস করারও উপায় আছে। কিভাবে এই পূর্ব সংস্কার আগের থেকে কিন্তু অনেক কমে গেছে। এখন কিন্তু দেখবা শ্বেতাঙ্গ এবং নিগ্রোদের আগের যে আচরণ সেটা অনেক কমে গেছে। পূর্ব সংস্কার আমাদের দেশেও যেমন আগে আমরা খুব খারাপভাবে দেখতাম, যেমন যারা জোলারা বা তাঁতিরা বা যারা ঝাড়ুদার এই শ্রেণীর মানুষগুলোকে আমরা খুব খারাপভাবে দেখতাম, তাদেরকে আলাদা স্কুলে পড়তো। কিন্তু এখন কিন্তু ওই জিনিসগুলো অনেকটাই কমে গেছে। তাই পূর্ব সংস্কার শিক্ষালব্ধ আচরণ, কাজে এই আচরণ পরিবর্তনযোগ্য। যেটা আমাদের জন্মগত প্রবণতা সেটা আমরা কিন্তু কমাতে পারি না, কিন্তু যেটা আমরা শিক্ষার মাধ্যমে অর্জিত সেইটা কিন্তু এই আচরণ কিন্তু পরিবর্তন করতে পারি। আমরা শিক্ষণের সংজ্ঞাও দেখেছি। নির্বে এখন এই পূর্ব সংস্কার হ্রাসের উপায়গুলো আমরা আলোচনা করি। নিজ দল এবং ভিন্ন দলের সদস্যদের মধ্যে সংস্পর্শ। পূর্ব সংস্কার হ্রাস করতে হলে এমন পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন যাতে গোষ্ঠী দুটি একে অপরের সংস্পর্শে আসে, কারণ পারস্পরিক যোগাযোগ ঘটলে একে অন্যের সম্বন্ধে প্রত্যক্ষ জ্ঞান লাভ করে, ফলে বহির্দল সম্পর্কে অনেক ধারণা ভিত্তিহীন হিসেবে ধরা পড়ে। আমরা যদি ওদের সাথে মিশি, ওদের সাথে একসাথে চলাফেরা করি, তখন দেখবো যে না ও তো অনেক ভালো, ও তো অনেক জ্ঞানী। আমাদের একটা সময় ছিল যে এই শ্রেণীর কারোর সাথে বিয়ে শাদী হতো না। মানুষ মনে করতো কেন খুব শিক্ষিত ছেলে, সে ভালো চাকরি করে, কিন্তু জোলা ঠিক আছে এদের সাথে বিয়ে দেবো না। এই জিনিসগুলো কিন্তু ছিল। এখন এটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। কারণ কি আমরা একসাথে আমরা কি হয় এবং কমাতে হবে, এবং এই কমানোর জন্য কি হবে এই গোষ্ঠীগুলো একে অপরের সংস্পর্শে আনতে হবে এবং পারস্পরিক যে যোগাযোগ ঘটে তখন কি হবে ওর সম্পর্কে আমি জানবো, আমার সম্পর্কে তারা জানবে, তখন অটোমেটিকলি কি হবে পূর্ব সংস্কার হ্রাস পাবে। আন্তমূলক শিক্ষার প্রচলন আমরা দেখি দ্বিতীয় পয়েন্টটা কি আছে, আন্তমূলক শিক্ষার প্রচলন। আন্তঃকৃষ্টিমূলক শিক্ষার প্রচলনও পূর্ব সংস্কার হ্রাসের সহায়ক হয়ে থাকে। বিদ্যালয়ের পাঠ্যসূচি প্রণয়ন, বিভিন্ন শিক্ষামূলক বিষয়বস্তু ও চিত্র প্রদর্শনী প্রভৃতির মাধ্যমে ব্যক্তিকে নিজ ও অপর গোষ্ঠীর কৃষ্টিগত পার্থক্য সম্বন্ধে অবহিত করে তোলার মাধ্যমে পূর্ব সংস্কার হ্রাস করা যায়। আরেকটা পয়েন্ট কি হয়, ধারণা ও কর্মের সামঞ্জস্যহীনতা। ব্যক্তি তার ধারণা ও কর্মের মধ্যে সামঞ্জস্য বিধানের চেষ্টা করে। ব্যক্তি কি হয় তার ধারণা ও কর্মের মধ্যে সামঞ্জস্য বিধানের চেষ্টা করে। কোনো শ্বেতাঙ্গ হয়তো নিগ্রোদের ঘৃণা করে, কিন্তু সে যদি পরবর্তীতে ধর্মযাজক হয়ে ধর্ম প্রচারের কাজ করে এবং বলে সৃষ্টিকর্তার কাছে সবাই সমান, তাহলে তার ধারণা ও কাজের সামঞ্জস্য থাকে না। এই সামঞ্জস্যহীনতার জন্য সে খুব অস্বস্তি বোধ করবে। কিছুদিন এভাবে চলতে থাকলে সে তার অন্তরের ধারণা পরিবর্তন করে কর্মের সাথে সঙ্গতিপূর্ণ করে তুলবে। সবসময় মানুষ তার যা বলে এবং কাজ করে মধ্যে একটা সামঞ্জস্য বোঝার চেষ্টা করে। মুখে বলবো একরকম, কাজ করবো একরকম, তখন নিজের কাছে একটা সময় কিন্তু মনে হবে যে এটা ঠিক হচ্ছে না। তখন সে অটোমেটিকলি তার অন্তরের ধারণাটাও চেঞ্জ করে এবং কর্মের সাথে সঙ্গতিপূর্ণ করে
তুলে। গণমাধ্যম তাহলে কি এই পূর্ব সংস্কার হ্রাস করার জন্য গণমাধ্যমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বেতার, টেলিভিশন, চলচ্চিত্র প্রভৃতি গণমাধ্যমগুলো পূর্ব সংস্কার হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষণীয় চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে জাতিগত পূর্ব সংস্কার হ্রাস করা যায়। সম্মিলিত উদ্যোগ পূর্ব সংস্কার হ্রাসে সমাজের সকল স্তরের ব্যক্তিবর্গের সম্মিলিত উদ্যোগ সহায়তা করে। কোনো লক্ষ্য অর্জনে যৌথ চেষ্টা। একটি লক্ষ্য অর্জনে সকলে মিলে চেষ্টা করলে পূর্ব সংস্কার হ্রাস পায়। আমরা যে মনে করি যে আমরা এটা দূর করবই, আমরা কোনোভাবে এটা মানবো না, তখন কি হয়, ওই একটা লক্ষ্য যে আমাদের ঠিক থাকে এবং সকলে মিলে চেষ্টা করে, তাহলেও দেখা যায় যে পূর্ব সংস্কার হ্রাস পাচ্ছে। শিক্ষার্থীরা, মনোভাব অধ্যায়ে এটাই ছিল তোমাদের শেষ অংশ, মানে মেনলি পূর্ব সংস্কার এবং বদ্ধমূল ধারণা, পূর্ব সংস্কারের উদাহরণ এবং বদ্ধমূল ধারণার উদাহরণ, পূর্ব সংস্কার কিভাবে হ্রাস করা যায়। আমরা যখন উদাহরণ দিয়ে দিই পূর্ব সংস্কার এবং বদ্ধমূল ধারণার, আমাদের উদ্দীপকগুলো থাকতে পারে। তোমরা খুব ভালো করে পড়ে একটু দুটোকে আলাদা করার চেষ্টা করবে এবং আমার ধারণা করে একটু পড়ো, ভালো করে বুঝতে পারবে যে কোনটা পূর্ব সংস্কার আর কোনটা বদ্ধমূল ধারণা, এবং বদ্ধমূল ধারণা বা পূর্ব সংস্কার কিভাবে হ্রাস করা যায়, পূর্ব সংস্কার কিভাবে অর্জিত হয়, এই জিনিসগুলো পয়েন্টগুলো একটু দেখবে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।